আজকে 17ই ডিসেম্বর 2024। আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচ 2025-এর ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় ক্লাস। এবং আজকে আমরা আমাদের সাজেশনের যে 2 নাম্বার প্রশ্ন সেটা আলোচনা করব। 2-এর ক প্রশ্নটা দেখেন, যে কোন কোন ক্ষেত্রে একজন পুলিশ অফিসার গ্রেফতারি পরোয়ানা ব্যতি রেখেই কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারে। তো এখানে একটা জিনিস দেখেন যে পুলিশ অফিসার তো সাধারণত আমরা জানি যে যে কোনো ব্যক্তিকেই গ্রেফতার করতে পারে। তো পুলিশ অফিসারের এই গ্রেফতারকে 2 ভাগে ভাগ করতে পারি আমরা। একটা হলো উনি আহ গ্রেফতারি পরোয়ানা ছাড়া মানে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করে, আর একটা হলো গ্রেফতারি পরোয়ানা সহ গ্রেফতার করে। তো এখানে জানতে চেয়েছে যে কোন কোন ক্ষেত্রে একজন পুলিশ অফিসার গ্রেফতারি পরোয়ানা ব্যতি রেখে, মানে গ্রেফতারি পরোয়ানা ব্যতি রেখে মানে হলো কি ছাড়াই গ্রেফতার করতে পারে। এবং পরের অংশটুকু যদি আমরা দেখি, যে গ্রেফতারকৃত ব্যক্তিকে পুলিশ হেফাজতে রাখার ক্ষমতা সংশ্লিষ্ট আইনগত বিধান উল্লেখে বর্ণনা দিন। তাহলে এবং ওই গ্রেফতারি পরোয়ানা মানে গ্রেফতারকৃত ব্যক্তিকে যখন পুলিশ তার হেফাজতে কতদিন রাখতে পারে এই বিধানটা আলোচনা করতে বলেছে। তো আমরা চলে আসি, দেখেন উত্তরে চলে আসি। তো উত্তরে আসার আগে আমি একটু যদি আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করি, সেটা হলো যে গ্রেফতারি পরোয়ানা ছাড়া পুলিশ বেশ কয়েকটা ধারায় গ্রেফতার করতে পারে। তার মধ্যে আছে 54 ধারায়। 54 ধারায় গ্রেফতারি পরোয়ানা ছাড়া 9টি ক্ষেত্রে গ্রেফতার করতে পারে। 55 ধারায় গ্রেফতার করতে পারে এটা। তারপরে 57 ধারায় পারে, 151 ধারায় পারে। আমরা একটু পড়া শুরু করি, দেখেন 54 ধারা যদি দেখি, যে 54 ধারায় নিম্নলিখিত 9 প্রকারের, এটা আন্ডারলাইন করেন যদি থাকে, তো 9 প্রকারের ব্যক্তিকে পুলিশ বিনা প্ররোজনায় গ্রেফতার করতে পারে। প্রথম যেটা দেখেন, 1 নাম্বার, আমল যোগ্য কোনো অপরাধে জড়িত আছে এমন সন্দেহভাজন ব্যক্তিকে। আমলযোগ্য কোনো অপরাধে জড়িত আছে এমন সন্দেহভাজন ব্যক্তিকে। যারা জানেন না আমলযোগ্য অপরাধ তাদের উদ্দেশ্যে বলি, আমাদের ফৌজদারি কার্যবিধির যে তফসিল, দ্বিতীয় তফসিলে 8টা কলাম আছে। 8টা কলামের যে তৃতীয় কলাম, সেখানে বলা হয়েছে যে পুলিশ কি ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে পারে কি পারে না। তো ওই দ্বিতীয় তফসিলের তৃতীয় কলামে হচ্ছে প্রকৃতপক্ষে আমলযোগ্য বা আমল অযোগ্য সম্পর্কে বলা হয়েছে। আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। অর্থাৎ আরো ভালোভাবে যদি বলি, আমলযোগ্য কাকে বলে? যে ক্ষেত্রে পুলিশ বিনা পরোয়ানায় কাউকে গ্রেফতার করতে পারে তারা আমলযোগ্য বলে। আরো যদি বুঝতে সুবিধার্থে বলা যায়, যে আমরা যদি ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের 7ম কলাম দেখি, যে সকল অপরাধের সাজা 3 বছর বা তার বেশি, 3 বছর বা তার বেশি, সেই সকল অপরাধই সাধারণত আমলযোগ্য অপরাধ। অধিকাংশ, 2-একটা ব্যতিক্রম থাকতে পারে, বাট যে সকল অপরাধের সাজা 3 বছর বা তার বেশি সেগুলাই হচ্ছে আপনার কগনিজেবল অফেন্স। তারপরে দেখেন, আইনসম্মত কারণ ব্যতীত যে ব্যক্তির কাছে ঘর ভাঙার সরঞ্জাম আছে। ঘর ভাঙার সরঞ্জাম মানে সংসার ভাঙবে না, ঘর ভাঙার সরঞ্জাম মানে কি? ঘর বাড়ি ভাঙবে। তো ধরেন যার কাছে ওই যে ঘর যেগুলো দিয়ে ভাঙে, অনুপ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, অনুপের কাছে ঘর ভাঙার সরঞ্জাম এক ব্যাগ আছে। পুলিশ যদি জিজ্ঞাসা করে যে এই অনুপ আপনি কি করেন, অনুপ বললো যে আমি তো আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষা দিচ্ছি, তাহলে আপনার কাছে এই জিনিসপত্র কেন? উনি কোনো উত্তর দিতে পারে না। তো এটারে কি বলে, মানে সেক্ষেত্রে পুলিশ কিন্তু ওনারে গ্রেফতার করতে পারে বিনা পরোয়ানায়। তারপরে দেখেন, ফৌজদারি কার্যবিধির অধীন বা সরকারের আদেশ দ্বারা যাকে আন্ডারলাইন করেন অপরাধী হিসেবে ঘোষণা করা হয়েছে। অপরাধী হিসেবে ঘোষণা করা হয়েছে মানে হুলিয়া জারি করে না? হুলিয়া যখন ওয়ারেন্ট দিছে আসেন নাই, তখন পরবর্তী স্টেপ বসছে কি হুলিয়া। তো ফৌজদারি কার্যবিধির অধীন যদি কাউরে আপনার কি করে অপরাধী হিসেবে ঘোষণা করে, বা সরকার যদি কাউকে অপরাধী হিসেবে ঘোষণা করে, তাকেও কিন্তু বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। তাহলে 3টা আমরা পেলাম। 1 নাম্বার, যে আমলযোগ্য অপরাধের সন্দেহভাজন ব্যক্তিকে। তারপরে 2 নাম্বার পেলাম ঘর ভাঙার সরঞ্জাম। 3 নাম্বার পেলাম যারা অপরাধী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। 4 নাম্বার দেখেন, যার নিকট চোরাই মাল আছে বলে সন্দেহ করা হয়। চোরাই মাল আসলে আমরা যখন দণ্ডবিধি পড়বো, দণ্ডবিধি 410 ধারায় চোরাই মালের সংজ্ঞা দিছে। 5 ধরনের অপরাধের মাধ্যমে লব্ধ মালকে চোরাই মাল বলে: চুরি, বলপূর্বক গ্রহণ, দস্যুতা, অপরাধজনক বিশ্বাসভঙ্গ বা ওই যে আত্মসাৎ, এইগুলাই আর কি। আত্মসাৎ আর একটা হলো বিশ্বাসভঙ্গ। এই 5 প্রকার অপরাধের মাধ্যমে যে সম্পত্তি লাভ করা হয় তাকে বলে চোরাই মাল। এখন দেখা গেল যে আমাদের মিন্টুর হাতে, তানবীরের হাতে ওনার ওয়াইফ একটা মোবাইল দিল।
এখন পুলিশ যখন জিজ্ঞাসা করলো যে তুমি এই মোবাইল কোথা থেকে পেয়েছো, তানভীর বললো অমুক জায়গা থেকে, কিন্তু প্রকৃতপক্ষে দেখা গেলো ওই মোবাইলটা হচ্ছে একজনের, ওনার ওয়াইফ দেখা গেলো একটা মার্কেট থেকে কিনছে, কিন্তু উনি ওয়াইফও জানে না এটা হচ্ছে চোরাই মাল। তাহলে এই ক্ষেত্রে তানভীর যদি জেনে শুনে ক্রয় করে থাকে, তাহলে সে চোরাই মাল হিসেবে মানে গ্রহণকারী হিসেবে শাস্তি পাবে। আর যদি সে সরল বিশ্বাসে তাহলে সরল বিশ্বাসে গ্রহণ করলেও পুলিশ তারে কি করতে পারে, প্রাথমিকভাবে অ্যারেস্ট তো তারে করতে পারবে, জি। তারপরে দেখেন, পুলিশের কাছে বাধা দিলে বা পুলিশের আইনসঙ্গত হেফাজতে পালালে আমরা বাংলা সিনেমায় দেখি। তারপরে আমাদের আহ, গ্রামে আগের দিন একটা ঘটনা শুনলাম যে পুলিশ একজনকে গ্রেফতার করতে গেছে। তো সে আর কি বলছে যে আমি একটু নামাজ পড়ে আসি। তো পুলিশ তো দাঁড়ায় আছে, নামাজ কথা বললে তার আর কোনো খোঁজ নাই আর কি। পরে পরে আমাদের এলাকার যে চেয়ারম্যান আছে ইউনিয়ন পরিষদের, সে আবার ওই লোকটারে থানায় নিয়ে গেছে আর কি। নিয়ে যাওয়ার পরে তো চেয়ারম্যান সাহেব আবার ভাবছে যে হয়তোবা ওই দিনই তারা জামিন করাইয়ে নিয়ে আসতে পারবে, কিন্তু মামলা যখন রেকর্ড হয়ে যায় ওই বা ওই অনুযায়ী যখন তারা গ্রেফতার করতে আসছে, তখন তো আর ওখান জামিন দেবে কোথা থেকে, আদালত থেকে। পরে আর কি আদালত থেকে হয়তোবা জামিন সে পাইছে। তাহলে এইভাবে যে পুলিশের কাছে বাধা দিলে বা আইনসঙ্গত হেফাজতে যদি পলায়ন করে, সেক্ষেত্রেও বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। বাংলাদেশের সশস্ত্র বাহিনী হতে পলায়নকারী ব্যক্তি, সশস্ত্র বাহিনী হচ্ছে আর্মি, নেভি, এয়ারফোর্স এর মাধ্যমে 1972 সালে আহ সশস্ত্র বাহিনী গঠন করা হয়। তো সশস্ত্র বাহিনী হতে যদি কেউ পলায়ন করে, সেক্ষেত্রেও তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। বাংলাদেশের বাইরে এমন কোনো অপরাধ করা হলে আন্ডারলাইন করবেন, যা বাংলাদেশের আইনে আমলযোগ্য অপরাধ। বাংলাদেশের বাইরে অপরাধ করতে, বাট বাংলাদেশের আইনে আমলযোগ্য কি বলেন, অপরাধ। মুক্তিপ্রাপ্ত আসামি ফৌজদারি কার্যবিধির 565 ধারার শর্ত ভঙ্গ করলে, এটা 565 আছে হলো যে আপনি যখন কোনো অপরাধ করেছেন, তখন আপনি যখন মুক্তি পেলেন, তখন আদালত আপনারে ওই মুসলেকা টাইপের একটা অঙ্গীকারনামা দিয়ে দেয় যে আপনি আগামী এত বছর যাবত আপনি বাসস্থানের ব্যাপারে আদালতকে অবগত করবেন। মানে আপনি গোপালগঞ্জে আছেন, ভালো, যদি আপনি ঢাকা যেতে চান আদালতকে কি অবগত করতে হবে। বাট আপনি আরেক জায়গায় শিফট করছেন, শিফট হয়েছেন, বাট আপনি আদালতে জানান নাই, সেই ক্ষেত্রেও গ্রেফতার করতে পারে বিনা পরোয়ানায়। এবং সবশেষে দেখেন, যাকে যাকে গ্রেফতার করার জন্য কোনো পুলিশ অফিসারকে অনুরোধ করা হয়, যদি কোনো পুলিশ অফিসারকে অনুরোধ করা হয়, অন্য কোনো পুলিশ অফিসার অনুরোধ করতে পারে, সেই ক্ষেত্রেও আপনার পুলিশ তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। তো 54 ধারা অ্যাকচুয়ালি এই 9টা ক্ষেত্রেই আপনার ওই সিরিয়াল যদি একটু এদিক সেদিক হয় সমস্যা নাই, আপনি জাস্ট 9টা মিলাই দিয়েন, এই আর কি। 55 ধারায় চলে আসি, দেখেন 55 ধারার অধীন পুলিশ ভবঘুরে বা সন্দেহভাজন দস্যুদের বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। এখানে বলছে কারে কারে, ঘুরে আর সন্দেহভাজন দস্যুদের বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। 57 ধারায় চলে আসি, দেখেন 57 ধারা। 57 ধারা অনুসারে যদি কোনো ব্যক্তি পুলিশের সামনে, এটা একটু বল দেন, অযোগ্য অপরাধ করে, আমল অযোগ্য, যোগ্য না কিন্তু আমল অযোগ্য। 57 ধারা মানে কি, আমল অযোগ্য, এবং পুলিশকে নাম ঠিকানা দিতে অস্বীকার করে, বা পুলিশ জিজ্ঞাসা করছে তোমার নাম কি, সে নাম ঠিকানা ঠিকঠাক ভাবে দিচ্ছে না, বা মিথ্যা নাম ঠিকানা দেয়, তবে উক্ত ব্যক্তিকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। তাহলে 54-55 সাথে 57 পার্থক্য কি ভাই? 54-55 হলো আমল যোগ্য, আর 57 হচ্ছে কি, আমল অযোগ্য। তারপরে দেখেন ধারা 151, 151 ধারা। 151 ধারায় বলছে যে অন্য কোনো পন্থায় আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করা না গেলে পুলিশ কোনো ব্যক্তিকে 151 ধারা অনুসারে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। 151 ধারা হলো যে ধরেন দুই পক্ষ হেলমেট নিয়ে মারামারি লাগবে, এমন সম্ভাবনা তৈরি হয়েছে। এখন পুলিশ দেখতেছে যে যদি গ্রেফতার করা না হয়, তাহলে অপরাধটা অবশ্যই এখানে খুনাখুনিও ঘটে যেতে পারে। ওই মুহূর্তে যে গ্রেফতারটা করে অপরাধ সংগঠনের পূর্বে, এটা কত ধারায়, 151 ধারায়। অন্য কোনো উপায় না। বুঝতে পারছেন? তো পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে, তাহলে 54, 55, 57 আর কত, 151। এখন আপনারা কি জানেন যে আমি আপনি যে সাধারণ নাগরিক, আমরা কি বিনা পরোয়ানায় কাউকে গ্রেফতার করতে পারবো? কখন পারবো বলেন? 59 ধারায়, আমাদের সিআরপিসির ফৌজদারি কার্যবিধির 59 ধারায় বলছে যে যদি কোনো সাধারণ ব্যক্তির সামনে কোনো আমলযোগ্য এবং জামিন অযোগ্য অপরাধ সংঘটিত হয়, তাহলে আমরা বিনা পরোয়ানায় গ্রেফতার করে আমাদের না
তারে নিকটস্থ থানায় বা ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যেতে হবে। আপনার বাসায় এটা মনে হচ্ছে যে এরকম যে খুন করতেছে হঠাৎ করে জেনারেল পাবলিক যেভাবে বুঝবে চুরি করছে, চুরি তো করলে বোঝা যাবে, যাবে না? হাত ভাঙে ফেলাইছে, বোঝা যাবে। আমাদের খুনাখুনি হয়েছে, বোঝা তো যাবে অবশ্যই। এগুলাই তো আমলযোগ্য অপরাধ। এখন আপনার প্রশ্ন উঠতেছে যে সাধারণ মানুষ তো আইন পড়ে নাই, ওরা ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের তৃতীয় কলাম বুঝবে না। কিভাবে বুঝবে, তাই তো? তো সে বুঝুক আর না বুঝুক, গ্রেফতারের ক্ষমতা তার আছে। আপনি তো বুঝতেছেন, আপনি গ্রেফতার করবেন। আইন তো আর সবাই জানে না, কিন্তু আইন তো আপনি জানতেছেন, আপনি জানাবেন, বা আপনার সামনে ঘটলো আপনি ধরে নিয়ে গেলেন। জি। ধন্যবাদ। যদি আপনি সরল বিশ্বাসে করেন, তাহলে আপনি দণ্ডবিধির 79 ধারায় অব্যাহতি পাবেন। ওই যে আইন দ্বারা সমর্থিত কাজ করছেন, পরবর্তীতে জানা গেল যে এটা আমল অযোগ্য, তাহলে আপনি যে বলবেন যে সে যদি আপনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়, দেখা গেল যারা ধরে নিয়ে গেছেন সে আপনার বিরুদ্ধে উল্টা মামলা করছে যে ও ইচ্ছা করে আমারে ধরে নিয়ে গেছে, তো তখন আপনার আপনার অব্যাহতি হচ্ছে সাধারণ ব্যতিক্রমের আপনি কত ধারার সুবিধা পাবেন? 79 ধারায়। পুলিশ একজনের জি। তাহলে সাধারণ ব্যক্তিও বিনা কারণে গ্রেফতার করতে পারে কত ধারায় ভাই? 59 ধারায়। আপনারা কি জানেন যে ম্যাজিস্ট্রেট বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে কত ধারায় বলে? ম্যাজিস্ট্রেট বিনা পরোয়ানায় 64 65 ধারায় 64 65 64 এবং 65 ধারায় মনে রাখলেই হলো। 65 মিউট করেন ভাই। তো এটুকু জানলেই হবে। এখন আমরা চলে আসি ভাই গ্রেফতারকৃত ব্যক্তিকে পুলিশ হেফাজতে রাখার বিধান। গ্রেফতারকৃত ব্যক্তিকে আহ, পুলিশ হেফাজতে রাখার বিধান যেটা, সেটা আমার মনে রাখতে হবে যে গ্রেফতার তো দুই প্রকার। একটা হলো আপনার ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার, একটা হলো ওয়ারেন্ট অনুযায়ী গ্রেফতার। যদি ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করা হয় তাহলে অনুসরণ করবে 61 ধারা। আর যদি ওয়ারেন্ট অনুযায়ী গ্রেফতার করতে হয় তাহলে অনুসরণ করবে কত ধারা? 81 ধারা। ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করলে পুলিশ বলছে যে মানে ফৌজদারি কার্যবিধিতে বলছে যে পুলিশ তার হেফাজতে রাখতে পারবে সর্বোচ্চ কত ঘন্টা? 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যেই তাকে নিকটস্থ ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করতে হবে। এখন যদি ধরেন যে থানা থেকে আহ, আহ, থানা থেকে কোর্টের বা ম্যাজিস্ট্রেটের দূরত্ব 10 ঘন্টা, তাহলে কি থানায় কি তাহলে 14 ঘন্টা রাখবে আর 10 ঘন্টার মধ্যে ওই জায়গায় হাজির করবে, তাই নাকি? বিষয়টা তা না। ওইখান থেকে ওই যে যাতায়াতের যে সময়টা ওটা 24 ঘন্টার মধ্যে কিন্তু কাউন্ট হবে না। আপনি সর্বসাকুল্যেই থানা রাখতে পারেন 24 ঘন্টা, আর দেখা গেল যে কোর্টে নিতে আর 10 ঘন্টা লাগছে, 34 ঘন্টা হলে সমস্যা নাই, ওই 10 ঘন্টাটা কি যাবে? বাদ যাবে। আর এছাড়া যদি 81 ধারায় বলা হয়েছে যদি আপনি পরোয়ানা সহ গ্রেফতার করেন তাহলে আপনাকে খুব দ্রুতই অনাবশ্যক বিলম্ব ছাড়াই হাজির করতে হবে। এখন প্রশ্ন এসে যায় যে যদি পুলিশ মনে করে যে কারণ কোনো আসামিরে 24 ঘন্টার বেশি রাখা দরকার, তাহলে পুলিশের 24 ঘন্টার বেশি রাখার যদি দরকার হয় তাহলে পুলিশের হয় ডিবি হারুন হতে হবে, কোনো অনুমতি ছাড়া রেখে দিবে। বাট সেটা হবে কি? আনলফুল। কিন্তু উনি যদি আইনগত পন্থায় রাখতে চায় তাহলে উনি ম্যাজিস্ট্রেটের কাছে যে আবেদনটা করে সেটার বলে রিমান্ড আবেদন। এখন রিমান্ড আবেদন মানে সে বলবে যে ইওর অনার, আমি এই আসামির তদন্তের স্বার্থে আমি কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই, আরো তথ্য তার কাছ থেকে উদ্ঘাটিত হতে পারে, তো এই মর্মে আসামিকে আমার হেফাজতে দেওয়া হোক। এক্ষেত্রে আদালত সর্বোচ্চ রিমান্ড আবেদন মঞ্জুর করতে পারে একটানা কতদিন? 15 দিন। এখন অ্যাকচুয়ালি রিমান্ড মানে কিন্তু ফেরত আনা, ঠিক আছে? ফেরত আনা বা ফেরত পাঠানো আর কি। তো ফৌজদারি মামলায় ফেরত পাঠানো হয় আসামিরে কারাগার থেকে পুলিশের কাছে, আর দেওয়ানি মামলায় রিমান্ডে পাঠানো হয় মামলারে আপিল আদালত থেকে বিচারিক আদালতে। বুঝেন কিনা? ফৌজদারি মামলা হলো কি আসামি থেকে, সরি, মানে আসামিরে কারাগার থেকে পুলিশের কাছে, আর দেওয়ানি মামলায় রিমান্ড হলো কি ফেরত পাঠাচ্ছে? মামলা ফেরত পাঠাচ্ছে আপিল আদালত বা রিভিশন আদালত থেকে মামলাটা পুনঃবিচারের জন্য ফেরত পাঠাচ্ছে কার কাছে? বিচারিক আদালতে। বুঝতে পারছেন? এখন রিমান্ডে আপনারা রিপিট করবেন আবার।
ওই আপনার যে কথা বলতেছিলাম, যদি আপনারা যারা যারা লিখিত পরীক্ষায় অকৃতকার্য হবেন তাদের রিমান্ডে পাঠাবে কোথায় আবার? এই যে বার কাউন্সিল। প্রিলিমিনারিতে। বুঝতে পারছেন? আচ্ছা, যাই হোক, ইনশাল্লাহ হবেন না। দেখেন, তো গ্রেফতারকৃত ব্যক্তিকে পুলিশ হেফাজতে রাখার বিধান ফৌজদারি কার্যবিধির 61 ও সংবিধানের 33 অনুচ্ছেদ অনুযায়ী আটককৃত ব্যক্তিকে সর্বোচ্চ 24 ঘন্টা পুলিশ হেফাজতে রাখতে পারবে। তার মানে ফৌজদারি কার্যবিধির 61-র সাথে মিল আছে কার? বাংলাদেশ সংবিধানের 33 অনুচ্ছেদের। ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত পুলিশের হেফাজতে 24 ঘন্টার বেশি রাখতে পারবে না। আইনের বিধান অনুসারে আটকের 24 ঘন্টার মধ্যে আটককৃত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট বা আদালতে উপস্থাপন করতে হবে। ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপন করা হলে 167 ধারার কার্যক্রম শুরু হবে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এবং তথ্য সুপ্রতিষ্ঠিত বলে হলে বিশ্বাসযোগ্য হলে ম্যাজিস্ট্রেট উক্ত আটককৃত ব্যক্তিকে সর্বোচ্চ আন্ডারলাইন করবেন 15 দিনের জন্য পুলিশ হেফাজতে বা জেল হেফাজতে আটক রাখার নির্দেশ দিবে। একেই পুলিশ রিমান্ড বলে। মানে পুলিশ তো আদালত স্বপ্রণোদিত হয়ে কিন্তু রিমান্ড মঞ্জুর করে না, ওখানে গিয়ে তদন্তকারী কর্মকর্তা আবেদন করে রিমান্ডের, এবং সেই ক্ষেত্রে রিমান্ড মঞ্জুর করতে পারে একটানা সর্বোচ্চ কতদিন? 15 দিন। জেল গেটে জিজ্ঞাসা। ওটা কি ওদের পিআরবি তে কি নিয়ম আছে আমার ঠিক জানা নাই। এখন ফৌজদারিতে তো ওই ব্যাপারে কিছু বলা নাই। জি। ও আর একটা মজার বিষয় হলো যে আমার কাছে এক এক পুলিশ ভাই, উনি ওই অনেক পুলিশই তো দেখেন, তো একজন আমার ফেসবুকেতে ইয়া করছে, মানে নক করে বলতেছে, স্যার পিআরবির 613 বা 673 জন, আমার এক্স্যাক্টলি মনে নাই, উনি একটা ছবি দিছেন, তো ওখানে অনুসন্ধান লেখা আছে, অনুসন্ধান আমি আপনাদের গ্রুপে দিছিলাম। তো ওখানে বলতেছে যে আমাদের ফৌজদারি কার্যবিধিতে যে অনুসন্ধান আছে, ফৌজদারি কার্যবিধির অনুসন্ধান কিন্তু করে আদালত বা ম্যাজিস্ট্রেট, পুলিশ কিন্তু অনুসন্ধান করতে পারে না। এটা তো জানেন। কিন্তু ওই পিআরবি, পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল 1943-এর যে আইন, ওখানে বলা আছে পুলিশও অনুসন্ধান করতে পারে, পুলিশ ইনকোয়ারি করে। পুলিশ যেটা করে সেটা হলো অপরাধ সংগঠনের পূর্বে সন্দেহমূলক ভাবে যেটা করে সেটা বলে পুলিশ ইনকোয়ারি, ওটা হলো পিআরবি অনুসারে। বুঝতে পারছেন? কোন অপরাধ সংগঠনের আগে বা সংগঠিত হতে পারে, পুলিশ এমনি ঘটনার ঘটার আগে যে মানে যে আহ, মোটামুটি যে ঘোরাফেরা করে বা যে তথ্য উদ্ঘাটন করে সেটারই বলে হচ্ছে অনুসন্ধান। বুঝতে পারছেন? তো পিআরবি অনুসারে কিন্তু তাহলে পুলিশও অনুসন্ধান করতে পারে, কিন্তু ফৌজদারি কার্যবিধিতে কি পুলিশ পারে? ফৌজদারি কার্যবিধিতে অনুসন্ধান করে কে? ম্যাজিস্ট্রেট অথবা আদালত। ধন্যবাদ। তো দেখেন, এছাড়া ফৌজদারি কার্যবিধি 344 ধারায় বলা আছে, সাক্ষীর অনুপস্থিতি বা অন্য কোনো যুক্তিসঙ্গত কারণে অনুসন্ধান বা বিচার কার্য স্থগিত রাখার প্রয়োজন হলে আদালত কারণ উল্লেখ করে তা নির্দিষ্ট সময়ের জন্য স্থগিত বা মুলতবি করতে পারে, বা আসামিকে তখন পুলিশ হেফাজতে পাঠাতে পারে। অর্থাৎ ফৌজদারিতে রিমান্ড প্রকৃতপক্ষে দুই প্রকার ভাই। একটা হলো অনুসন্ধান পর্যায়ে রিমান্ড 167 ওই তদন্ত পর্যায়ে রিমান্ড 167(2), আর একটা হলো বিচারিক পর্যায়ে রিমান্ড, এটা হচ্ছে কত? 344। আর যারা প্রিলিমিনারি পরীক্ষার্থী কেউ যদি আমাদের ক্লাস করে থাকেন তাদের উদ্দেশ্যে বলি যে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে রিমান্ড শব্দটার উল্লেখ আছে কত ধারায়, তাহলে কিন্তু 344 ধারা। 167 ধারায় কিন্তু রিমান্ড, আপনি যদি ওই টর্চ লাইট মাইরেও খুঁজেন ওখানে কিন্তু রিমান্ড শব্দ নাই। 154 ধারায় এফআইআর শব্দটাই নাই, রিমান্ড আপনি আর কোন জায়গায় পাবেন? কিন্তু এফআইআর তাহলে আছে কোথায়? এফআইআর শব্দটা আসলে কোথা থেকে? পিআরবি থেকে। দেখেন, অর্থাৎ 167(2) ধারায় ম্যাজিস্ট্রেট বা আদালত কোনো মকদ্দমার, বানানটা ঠিক করে নেন একটু ভুল আছে, কোনো মকদ্দমার তদন্ত পর্যায়ে গিয়ে রিমান্ডের আদেশ দিতে পারে, আর তদন্ত পর্যায়ে রিমান্ডের আদেশ দিতে পারে 344 ধারায় বিচারিক পর্যায়ে রিমান্ডের আদেশ দিতে পারে। বিচারিক পর্যায়ে রিমান্ড খুব বেশি প্রচলন নাই, বাট দেওয়ার ক্ষমতা আছে। দেখেন, পরবর্তী প্রশ্ন যে মানে ওই একই প্রশ্নের অংশ, সরি, ফৌজদারি মামলার তদন্ত 24 ঘন্টার মধ্যে সম্পন্ন না হলে আটককৃত ব্যক্তির বিষয়ে পুলিশ বা ম্যাজিস্ট্রেটের অনুসরণীয় পদ্ধতি। এটাই কিন্তু অ্যাকচুয়ালি এতক্ষণ ধরে আলোচনা করলাম, বাট এটার আরেকটু বিস্তারিত আলোচনা করছে। দেখেন, বাংলাদেশ সংবিধানের 33 এবং ফৌজদারি কার্যবিধির 61 ধারা অনুযায়ী কোনো ব্যক্তিকে আটকের 24 ঘন্টার মধ্যে নিকটতম ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থিত করা বাধ্যতামূলক। যদি কোনো পুলিশ আটককৃত ব্যক্তিকে 24 ঘন্টার মধ্যে উপস্থাপন করতে ব্যর্থ হয়, সেই পুলিশ কর্মকর্তা, আন্ডারলাইন করবেন, অবৈধ আটকের জন্য দোষী হবে, তখন তার বিরুদ্ধে মামলা হবে ওই যে 342 না দণ্ডবিধির, অবৈধ আটক।
আচ্ছা, ডিবি হারুন সাহেবের বিরুদ্ধে উনি যে ওই যে 5 জন সমন্বয়করে যে ওই যে ওনার তো 5 জন না 6 জন, যাই হোক, উনি তো কোনো মামলা কিন্তু করে নাই, কিন্তু ডিবি কার্যালয় ওনারে কয়েকদিন কি আটক রাখছে। তো উনি কি অপরাধ করছে বলেন তো? এই দণ্ডবিধির ওই যে আমাদের 343-এ 3 বা ততোধিক, আর 44-এ আছে 10 বা ততোধিক, তাহলে উনি তো 343-এর অপরাধ 3 দিনের বেশি ডেফিনেটলি আটকায় রাখছে। তো পরবর্তীতে ওই যে কয়েকজন উকিল সাহেব ওনারা ওই যে রিট করলো রিট অফ হ্যাবিয়াস কর্পাস, বন্দি প্রদর্শন রিট। তো রিটের যেদিন শুনানি, বিচারক মহোদয় আবার অসুস্থ হয়ে গেলেন আর কি, উনি শুনানি করেন নাই। পরে অবশ্য তারপরে ওনাদের তো ওই যে ছেড়ে দিল, আর রিট পরে আর ইয়া হয় না আর কি। তো আপনাদের গতদিন লিখিত পরীক্ষার প্রশ্নে আমি একটা প্রশ্ন দিছি যে যে ধরেন রিটের শুনানি যদি হতো এবং আহ, আদালত যদি বলতো ডিবি হারুন রে তাদের অবিলম্বে মুক্তি দেওয়া হোক, বাট তারপরেও ডিবি হারুন আরো কয়েকদিন আটকায় রাখছে, ছাড়ে নাই। কথা হারুনের বিরুদ্ধে মানে মামলা এরকম হবে এরকম তুই হইলে তো 345। তোমার ব্যক্তিগত তোর দায়িত্বে বুঝলো? স্যার, স্যার, ছেড়ে দিছি। কামরুজ্জামান সাহেব বলেন, সবাই আনমিউট করে দিছি, তারপরে দেখি আপনি কি যেন বলতে চাইছিলেন বলেন কামরুজ্জামান সাহেব বলেন। আমি আনমিউট আনমিউট করে বলেন কামরুজ্জামান সাহেব, পারতেছেন? জি স্যার। বলেন। স্যার, এইটা কি এইভাবে আমরা উপস্থাপন করব কিটা প্রশ্নটা মানে উত্তরটা যখন আমি লিখবো আইনগত পর্যালোচনা টিপে হুম। হারুন দণ্ডবিধি 1860-এর 344 ধারার এবং ফৌজদারি কার্যবিধি 1898-এর 391 ধারার ধারার অপরাধ করেছে। এই মতামতে যা লিখবো ডিবি হারুনের বিরুদ্ধে 344 ধারা 3 বছরের কারাদণ্ড, 345 ধারা অনুসারে 344 ধারার অপরাধ করার কারণে 3 বছরের কারাদণ্ড এবং বন্দি দশা থেকে মুক্তি রিটের পরেও তাকে মুক্তি দেওয়ার কারণ না দেওয়ার কারণে আরো 2 বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হবে। এইভাবে কি উপস্থাপন করবো স্যার? এত প্যাসের দরকার নাই। প্রথমত, ফৌজদারি কার্যবিধির 391 ধারায় কি কোনো অপরাধ আছে? ফৌজদারি কার্যবিধির 491-তে আছে হ্যাবিয়াস কর্পাস। হ্যাবিয়াস কর্পাস, এখানে ফৌজদারি কার্যবিধি 491 উল্লেখ না করলেও চলে, এত সময় তো আপনি ওখানে পাবেন না। আমার মেইনলি জানতে বলছে 345। 345-এ বলছে যে রিট জারির পরেও যদি কাউকে মুক্তি প্রদান না করে, তাহলে অবৈধ আটকের যে সাজা, সেই সাজার সাথে যুক্ত হবে এক্সট্রা কত, আরো 2 বছর। এখন আপনাদের অনেকের, আমি একটু আগে একজন প্রশ্ন করছে এই বিষয়টা, আমি নুরুল ইসলাম ভুঁইয়ারে ব্যাখ্যা করছি না একটু আগে, নূর ভুঁইয়া, যে তাহলে কি এখানে ধরেন 3 দিন যদি আটক রাখে তাহলে 344-এর সাথে 345 আসবে কিনা, বা 10 দিন যদি আটক রাখে তাহলে ওই 344-এর সাথে 345, বা 3 দিন আটক রাখলে 343-এর সাথে 345 আসবে কিনা। আচ্ছা, প্রথমত আমি বলে রাখি যে আমাদের 345-ই হচ্ছে স্বয়ংসম্পূর্ণ, ঠিক আছে? এই জায়গায় আপনার আহ, মোটামুটি ওই 345 আলোচনা করেন যে যে অবৈধভাবে আটকের জন্য সে যে ধারায় সে তার যে সাজা হবে সেই ধারার সাথে অতিরিক্ত সাজা পাবে কতদিন, 2 বছর। তো আপনি যা বলছেন কামরুজ্জামান সাহেব ওটাও সঠিক। আর যারা একেবারে মোটামুটি প্যাচ ছাড়া এটা আহ, সারতে চান, তারা ওই 300 অবৈধ আটকের একটু সংজ্ঞা দিয়ে 345 আলোচনা করলেই হয়ে যাবে, যে তার অবৈধ আটকের যে সাজা হবে, যে 3 দিন আটক করলে এত বছর, 10 দিন আটক করলে এত বছর, তার সাথে 345 ধারা অনুসারে যুক্ত হবে কত বছর, আর 2 বছর, শেষ। জি, দেখেন, মানে যত সংক্ষেপে তথ্যবহুল করা যায় আর কি। সংক্ষেপ বলতে যে আবার এক কথায় উত্তর লিখলে হবে না যে এই 345-এ শেষ, এটা লিখলে আবার হবে না। দেখেন, তো দেখেন, ফৌজদারি কার্যবিধির 167-1 ধারা 3টি শর্তের কথা উল্লেখ আছে। তো 3টা শর্ত হলো কি কি, এটা একটু দেখি। ও তার আগে বলিনি যে যদি কোনো পুলিশ আটককৃত ব্যক্তিকে 24 ঘন্টার মধ্যে উপস্থাপন করতে ব্যর্থ হয় তাহলে সে পুলিশ কর্মকর্তার অবৈধ আটকের জন্য দোষী হবে। এবং 167-একে কি বলছে দেখেন, যে 61 ধারার বিধান মতে 24 ঘন্টার মধ্যে তদন্ত শেষ করা সম্ভব না হলে, 2 নাম্বার দেখেন, আসামির বিরুদ্ধে আনীত অভিযোগের দৃঢ় ভিত্তি থাকলে, 3 নাম্বার পুলিশ ডায়েরিতে লিখিত ঘটনা সম্বলিত অনুলিপি সহ আসামিকে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো
হলে, উল্লেখিত এই তিনটি শর্ত পূরণ হলে ম্যাজিস্ট্রেট আসামিকে সর্বোচ্চ 15 দিন যেরকম হেফাজতে রাখা উপযুক্ত মনে করেন সেরকম হেফাজতে রাখার আদেশ দিবেন। এক্ষেত্রে উচ্চ আদালতের কিছু পর্যবেক্ষণ নিচে দেওয়া হলো। তো বাংলাদেশ বনাম ব্লাস্ট 69 ডিএলআর 63 মামলায় উচ্চ আদালতের সিদ্ধান্ত দেয় যে ফৌজদারি কার্যবিধি 167(2) ধারায় আদেশ প্রদানের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটকে অবশ্যই 54 ও 61 ধারার বিধান প্রতিপালনের ব্যাপারে সন্তুষ্ট হতে হবে, নয়তো ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে বিচারিক কিংবা পুলিশ হেফাজতে পাঠাতে বাধ্য নয়। ম্যাজিস্ট্রেটের আগে দেখবে যে তারে যখন গ্রেফতারটা করা হয়েছে সেক্ষেত্রে পুলিশ কি 54 ধারার যে কথা বলা আছে সেটাকে অনুসরণ করছে কিনা, বা 61 ধারার যে কথা বলা আছে সেটা অনুসরণ করছে কিনা। এটা যদি অনুসরণ করে তারপরে তিনি রিমান্ড দিতে পারে। উক্ত মামলায় আরো বলা আছে যে 167(1) ধারায় উল্লেখিত শর্তগুলো পূরণ না হলে ম্যাজিস্ট্রেট আটককৃত ব্যক্তিকে পুলিশ হেফাজতে তো নয়ই বরং জেল হেফাজতে পাঠানোর জন্য আদেশ দিতে পারবেন। তো ক নাম্বার প্রশ্নের উত্তর এতটুকুই ভাই। আমরা আমাদের প্রশ্নের 2-এর যে খ নাম্বার প্রশ্নটা স্ক্রিনে আছে দেখেন, 2-এর খতে বলতেছে যে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর সংশ্লিষ্ট ধারা ও বিখ্যাত মামলার রায়ের উল্লেখে গ্রেফতারকৃত ব্যক্তির অধিকার সমূহ আলোচনা করুন। বিখ্যাত মামলা, তো এটার যদি আমরা উত্তরপত্র দেখা পড়া শুরু করি, তো এখানে গ্রেফতারকৃত ব্যক্তির অধিকার সম্পর্কে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 নিম্নোক্ত ধারায় আলোচনা করা হয়েছে। এটা আমরা অলরেডি আলোচনা কি করছি। তো তারপরেও একটু দেখেন নতুন কি আছে, যে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর ধারা কত 61 ও সংবিধানের 33 অনুচ্ছেদ অনুযায়ী আটককৃত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত গ্রেফতারকৃত স্থান থেকে ম্যাজিস্ট্রেটের নিকট নিয়ে যাওয়ার সময় বাদ দিয়ে পুলিশ হেফাজতে, এই যে দেখছেন আটককৃত স্থান থেকে ম্যাজিস্ট্রেটের নিকট নিয়ে যাওয়ার সময় কি বাদ দিয়ে পুলিশের হেফাজতে 24 ঘন্টার বেশি রাখতে পারবে না। অর্থাৎ আইনের বিধান অনুসারে আটকের 24 ঘন্টার মধ্যে আটককৃত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট বা আদালতের সামনে উপস্থাপন করতে হবে। এই কারণে পুলিশ যদি কাউরে অনেক সময় রাখতে চায় আগে থেকে পুলিশ সাহেবরা গ্রেফতার করে না, গ্রেফতার করে কি সময় মতো যাইয়া, বা এর আগেই কি ছেড়ে দেওয়া যায় কিনা, সিস্টেম টিস্টেম হয় কিনা, এমনিতে অনেক সময় ধরে টরে। বাট আপনি যখন অফিসিয়ালি গ্রেফতার দেখাবেন তারপর থেকে কত 24 ঘন্টা, নাইলে তো উনি মানে খবর আছে জি দেখেন। হুম। তো সংবিধানের 33-এর 1 অনুচ্ছেদ অনুসারে আটককৃত ব্যক্তিকে যথাসম্ভব শীঘ্রই গ্রেফতারের কারণ না জানিয়ে আটক রাখা যাবে না। উক্ত ব্যক্তিকে তার আইনজীবীর সাথে পরামর্শ ও তার দ্বারা আত্মপক্ষ সমর্থনের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। বাংলাদেশ সংবিধানের 33 অনুচ্ছেদ মানে হলো মৌলিক অধিকার ভাই। আমাদের সংবিধানের অনুচ্ছেদ 25 থেকে, অনুচ্ছেদ 25 না সরি 26 থেকে 47 পর্যন্ত মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করছে। এখানে মোট অনুচ্ছেদ 20টার মতো আছে, বাট মৌলিক অধিকার হচ্ছে 18টা। মৌলিক অধিকার 18টা, তার মধ্যে একটা হলো এই যে যে কাউকে গ্রেফতারের কারণ না জানিয়ে তারে আটক রাখা যাবে না, এক। আর তারে অবশ্যই আইনজীবীর সাথে পরামর্শ এবং আত্মপক্ষ সমর্থনের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। বুঝতে পারছেন? সে যতই জঘন্য অপরাধ করুক না কেন অবশ্যই তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে এবং অবশ্যই তাকে আইনজীবীর মাধ্যমে পরামর্শের সুযোগ দিতে হবে। এই কারণে আপনি যতই কোনো একজন ক্রিমিনালের পক্ষে দেখা গেল যে উকিল সাহেবরা লড়তেছে না বা তার পক্ষে কেউ কিছু করতেছে না, একটা সময় গিয়ে সরকারি রাষ্ট্রই তার পক্ষে একজন আইনজীবী কি করবে বলে নিয়োগ দিয়ে দিবে। জি। এছাড়া দেখেন সংবিধানের 35-এর 4 অনুচ্ছেদ অনুসারে কোনো অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না মানে আপনি যদি কেউ নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেয় সে তো 164, এখন আপনি বলতে পারেন যে স্যার তাহলে এই এই 35-এর 4 কি সংবিধানের ফৌজদারি কার্যবিধি 164 দ্বারার মানে কন্ট্রাডিক্টরি কিনা, পরস্পর বিরোধী কিনা? না, পরস্পর বিরোধী না। 164 দ্বারাই বলা আছে ভাই যে যদি কেউ দোষ স্বীকার করতে চায় কিভাবে করবে, আপনারে জিজ্ঞেস করা হবে যে আপনি যদি দোষ স্বীকার করেন আপনার বিরুদ্ধে এটা ব্যবহৃত হবে। সো এটা সে করতেছে কিভাবে? স্বেচ্ছায়। আর স্বেচ্ছায় যদি কেউ না করে তাহলে জোর করে নিজের বিরুদ্ধে দোষ স্বীকারে কি করা যাবে না, বাধ্য করা যাবে না। বুঝতে পারছেন? এছাড়া একজন আসামি কখনো সাক্ষী হতে পারে না, জানেন তো? মানে একজন আসামি সাক্ষী হতে পারে তার নিজের পক্ষে কিন্তু রাষ্ট্রের পক্ষে সাক্ষী হতে পারে না। কারণ একটা মামলা প্রমাণের দায়ভার কার?
যে মামলা দায়ের করছে তার। এই জায়গায় আসামি যদি কিছু প্রমাণ নাও করে তবুও তারে দোষ দেওয়া যাবে না। মানে ফৌজদারি মামলায় তো আসামি নির্দোষিতা প্রমাণের আসামির বাধ্যবাধকতা নাই, সে যদি নির্দোষিতা প্রমাণ করতে যায় সেটা হলো তার জন্য এক্সট্রা। ছাপায় সাক্ষী দেওয়া কি তার বাধ্যতামূলক? না। কিন্তু রাষ্ট্রপক্ষ মামলা প্রমাণ করবে, এটা তার জন্য কি বাধ্যতামূলক। যাই হোক, এখন আমরা চলে আসি ভাই ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ। ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ, 55 DLR HCD 2003 363। এই জায়গায় সবগুলোর অর্থ বুঝেন তো নাকি? HCD মানে কি? হাইকোর্ট ডিভিশন। 2003 মানে কি? 2003 সাল। এবং 363 মানে কি? পৃষ্ঠা। আর ব্লাস্ট মানে জানেন? বাংলাদেশ বাংলাদেশ, দ্য বাংলাদেশ লিগাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট। দ্য বাংলাদেশ লিগাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট, এটা একটা এনজিও আর কি। তো বিভিন্ন জনস্বার্থে মামলা এরা করে থাকে। এই মামলায় 54 ধারার অধীনে গ্রেফতার এবং 167 ধারার অধীন রিমান্ডের ক্ষেত্রে পুলিশ সহ সংশ্লিষ্ট সকলকে গোল্ডেন 15টি নির্দেশনা প্রদান করা হয়। ব্লাস্ট মামলায় কয়টা নির্দেশনা দেওয়া হয়? তো পরবর্তীতে আপিল বিভাগ বাংলাদেশ ভার্সেস ব্লাস্ট 69 DLR AD 63 মামলায় পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীকে গোল দিবেন 10টি এবং জজ ম্যাজিস্ট্রেটকে 9টি নির্দেশনা প্রদান করে। প্রথম যে 15টা দিছিল এটা দিছিল কি? হাইকোর্ট ডিভিশন। পরবর্তীতে যে আহ, আইন শৃঙ্খলা বাহিনীর দিছে 10টা আর ম্যাজিস্ট্রেটের দিছে কয়টা? 9টা। এইটা দিছে কে? অ্যাপিলেট ডিভিশন। অ্যাপিলেট ডিভিশন। এসব নির্দেশনার মধ্যে গ্রেফতারকৃত ব্যক্তির অধিকার সংক্রান্ত বিষয়গুলো নিচে উল্লেখ করা হলো। আমরা একটু যদি পড়ি দেখেন কি কি আছে। যে প্রথমে যেটা বললো, যে গ্রেফতারের সময় আইন প্রয়োগকারী কর্মকর্তা আন্ডারলাইন করবেন, তার পরিচয়পত্র দেখাবেন। তো যদি কেউ বলেন যে কোনো পুলিশ অফিসার এসে বলে আপনারা গ্রেফতার করতে আসেন, অবশ্যই আপনার অধিকার আছে তার পরিচয়পত্র দেখার। এটা কোথায় বলা আছে বলেন? এই যে অ্যাপিলেট ডিভিশনের জাজমেন্টে। তারপরে দেখেন, কোনো ব্যক্তিকে গ্রেফতারের সঙ্গে সঙ্গে গ্রেফতারের স্মারকলিপি প্রস্তুত করতে হবে, যেখানে গ্রেফতারের তারিখ, সময় উল্লেখ সহ গ্রেফতারকৃত লেখেন, গ্রেফতারকৃত ব্যক্তির স্বাক্ষর গ্রহণ করবেন। মানে এই জায়গায় বলছে যে যখনই আপনি গ্রেফতার করবেন তখনই লিখবেন যে কয় তারিখে কয়টার সময় গ্রেফতার করছেন, আর যারে গ্রেফতার করছেন তার কি থাকবে। আমাদের আরিফ সাহেব তো নাই, উনি বলতো স্বাক্ষর। বুঝতে পারছেন? স্বাক্ষর থাকবে। তো তারপরে দেখেন, গ্রেফতারের সময় যদি গ্রেফতারকৃত ব্যক্তির বন্ধু, আন্ডারলাইন করেন, গ্রেফতারকৃত ব্যক্তির বন্ধু বা নিকটাত্মীয় পাশে না থাকেন, তবে গ্রেফতারের পরে যত দ্রুত সম্ভব, অবশ্যই 12 ঘন্টার ঊর্ধ্বে নয়, গ্রেফতার ব্যক্তির বলে দেওয়া, গ্রেফতারকৃত লেখেন, গ্রেফতারকৃত জায়গায় একটু কৃত শব্দটা বাদ গেছে, গ্রেফতারকৃত ব্যক্তির বলে দেওয়া আত্মীয় বা বন্ধুকে গ্রেফতারের তারিখ, সময় বা হেফাজতে রাখার স্থান, থানার নাম অবহিত করবেন, জানাইতে হবে। মানে আত্মীয় যদি না থাকে তাহলে ওই যে যারা গ্রেফতার করছে তারে বলবে যে আপনারা যে গ্রেফতার করছে এটা কারে জানাবো, কারে জানাবো বলেন। তখন সে বললো যে অনুপরে জানান তাড়াতাড়ি। অনুপ পরীক্ষা না দিয়ে আগের দিন চলে গেল আর কি। তো বিষয়টা হচ্ছে এরকম আর কি। তো বিষয়টা মানে এই বন্ধুর নাম কথা বলাতে একটা ঘটনার কথা মনে পড়ে গেল। তো ঘটনা হলো যে আমাদের তখন 2014 সালে সেপ্টেম্বর মাসের 9-10 তারিখ এরকম, আমরা কেবল বার কাউন্সিলের লিখিত পরীক্ষা পাশ করছি। সামনে হলো ভাইবা। ভাইবা হলো সেপ্টেম্বর মাসের 20-21 তারিখ থেকে শুরু হবে আর কি। তো আমার কয়েক বন্ধু থাকে ঢাকা জসকোট এরিয়ায়, রায় সাহেব বাজার ওখানে। তো ওই এক বন্ধুর বার্থডে। তো সবাই মিলে এক জায়গায় 7-8 জন জড়ো হয়ে বার্থডে সেলিব্রেট করার পরে মোটামুটি একটু আনন্দ টানন্দ করার পরে আমরা সবাই গেছি ঘুমাইয়া। তো 2 জন গেছে সেই 3টা, 3:30টার দিক ঢাকা জসকোট এরিয়ার কাছে সিগারেট খাইতে। এবং সিগারেট খাইতে যাওয়ার সময় 2 জনরে পুলিশে ধরছে। ধরার পরে ওই যে যে কথা বললো যে বন্ধুকে ফোন দেওয়ার কথা, ওরা 2 জন নাম্বার দিছে আমাদের, যে নাম্বার দিছে যারা একসাথে থাকে। তো এর মধ্যে একজনের ফোন দিছে, আমরা তো সবাই ঘুমে গেছি, 4টা 4:30টার দিকে একজন ফোন দিছে। তো ওই বন্ধুর নাম হলো নাসির, আমার পাশে শোয়া।
তো ওই অফিসার, পুলিশ অফিসারই ফোন দিছে, দেওয়ার পরে উনি হয়তো বা ওখান থেকে বলতেছে যে আপনার বন্ধু অমুককে গ্রেফতার করা হয়েছে। তা ও ঘুমের মধ্যে বলতেছে যে ভাই ডিস্টার্ব করেন না তো, সারাদিন কোর্ট করে আসছি, এখন একটু ঘুমাচ্ছি, আপনি কোন জায়গার কে, ফোন দিয়েন না আমারে। তো এই কথা বলে ও কেটে দিছে। মানে ও তো ভাবছে যে আমার এত রাত্রে কোন জায়গা থেকে ফোন আসবে। সকালে যখন আমরা উঠলাম দেখি যে আমাদের পাশে সোহেল আর জাহিদ নাই। তো কি হইলো, নাসির বলতেছে যে গভীর রাতে তো আমার ফোন দিয়েছিল ওইটার সময়। কোন থানা? কোতোয়ালি থানা। তো কোতোয়ালি থানা বলার সাথে আমরা তো তখন অ্যাডভোকেট হই নাই, সামনে হচ্ছে ভাইবা। তো ততক্ষণে আসলে আমরা যখন জানতে পারলাম তখন আর ওখান থেকে মানে সুযোগ নাই, চালান দেওয়া মোটামুটি হয়ে গেছে। তো যাই হোক, আমার এক বন্ধু আছে, সে এখন ঢাকা 10 কোটি প্র্যাকটিস করে, নূর হোসেন নাম। তো যখন শুনলো যে কোতোয়ালি থানায়, ওইটা শোনার সাথ সাথ আমরা ভাইবার জন্য কোট প্যান্ট বানাইছি, ও কোট প্যান্ট পরা শুরু হয়ে গেছে, থানায় যাইতে হবে। কোট প্যান্ট পরছে, তা আমরা তো, ও কোট প্যান্ট পরে গেল এবং ঠিকই সবাই যাওয়ার পরে ওসি সাহেব ওরেই বসতে বললো যে বসেন, ও যে কোট প্যান্ট পরা আছে ঠিক আছে। তো বলার পরে কোতোয়ালি থানায় যাওয়ার পরে জিজ্ঞেস করতে, ও তো বলছে টলছে বিভিন্ন কথা, বলতেছে যে থানা থেকে তো জামিন নেওয়ার বিধান আছে টাছে। তো ওসি সাহেব বললো যে ঠিক আছে, জামিন নেওয়ার বিধান আছে, বাট সেই সময়টা পেরিয়ে গেছে, আপনাদের ফোন দেওয়া হয়েছিল আসেন নাই, এখন আপনাদের কোর্ট থেকে জামিন নিতে হবে। পরে আর কি আমাদের বিভিন্ন স্যার টার ছিল, এসপি টেসপি, অনেক রে ফোন টোন দেওয়া হলো, কেউ আর মানে সারানো আর হলো না আর কি। পরে আপনার ওই কোর্ট থেকেই তারে ওই বিকালের দিক জামিন নেওয়া হইলো আর কি। তো এই যে সেই বন্ধুরে যে এটি জানাবে আর কি, এটা জানা গেল আর কি। তো তারপরে দেখেন যে গ্রেফতার ব্যক্তিকে যত দ্রুত সম্ভব তার পছন্দের আইনজীবীর সাথে পরামর্শের সুযোগ দিবেন। তার পছন্দের আইনজীবী যে আছে তার সাথে পরামর্শের সুযোগ দিতে হবে। গ্রেফতারকৃত ব্যক্তির দেহে কোনো প্রকার আঘাতের চিহ্ন থাকলে তা লিপিবদ্ধ করতে হবে এবং দ্রুততম সময়ে নিকটতম হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাবেন। তার শরীরে যদি জজ ম্যাজিস্ট্রেট কোনো আঘাতের চিহ্ন দেখেন, অবশ্যই তারে, বা জজ ম্যাজিস্ট্রেট হোক বা যেই হোক না কেন, পুলিশ হলেও তার নিকটতম সময় কিসে পাঠাবেন? চিকিৎসার জন্য পাঠাইতে হবে। নারীদের জন্য নারী কনস্টেবলের উপস্থিতি নিশ্চিত করতে হবে। পুরুষ কনস্টেবল দিয়ে কিন্তু তারে গ্রেফতার করা যাবে না। গ্রেফতার প্রক্রিয়ার পুরো বিষয় পুলিশ তার ডায়েরিতে লিখে রাখবে, যা প্রমাণ হিসেবে সংরক্ষিত থাকবে। তো এটাই ছিল মোটামুটি আমাদের ক্ষয়ের উত্তর। এখন আমরা চলে আসি দেখেন আহ গ নাম্বার প্রশ্নে, যেখানে বলা হয়েছে একই মামলায় ভিন্ন ভিন্ন অপরাধে দণ্ডিত হলে অভিযুক্ত ব্যক্তিকে কিভাবে শাস্তি প্রদান করা যায় আলোচনা করুন। একটা মামলায় যদি একজন ব্যক্তির বিরুদ্ধে, ধরেন সে চুরি করছে, সে ব্যভিচার করছে, সে মোটামুটি অন্যান্য যে সকল অপরাধ আছে সেইগুলা করছে, এগুলা করার পরে আহ, তার বিরুদ্ধে একজনই ব্যক্তি, এখন তার বিরুদ্ধে 4টা ধারায় চার্জ গঠিত হলো, দেখা গেল 326 আছে, 379 আছে, বা অন্যান্য আরো ধারা আছে। আদালত যদি সবগুলা ধারাই তারে সাজা দেয়, তাহলে সেই সাজাগুলো সে কিভাবে খাটবে, এই বিধান সম্পর্কে জানতে চেয়েছে। তো এই সম্পর্কে আসলে আমাদের আলোচনা করতে, ফৌজদারি কার্যবিধির কত ধারায় জানেন? 35 ধারায়। ফৌজদারি কার্যবিধির 35 ধারায় একই মামলায় ভিন্ন ভিন্ন অপরাধে দণ্ডিত হলে যে শাস্তি লেখা আছে, একটু শাস্তি লিখে নেন, শাস্তি হবে যে শাস্তি প্রদান করা যায়। এটা মনে আছে হৃদয় সাহেব? মনে আছে 35 ধারা? অনুপ, কি কি মনে আছে একটু বলেন তাই। আছে যদি হয় তাহলে শাস্তি একত্র বলতে পারে, আবার একটার পর একটাও হতে পারে স্যার। ম্যাজিস্ট্রেট আদালত জি, আপনারা সবাই মোটামুটি সঠিক, তবে আমি একটু বলি, আলোচনা করি। বিষয়টা হলো যে এই জায়গায় একজন ব্যক্তিকে যদি একাধিক ধারায় দণ্ড দেওয়া হয়, ধরেন করিম একজন ব্যক্তি, করিমকে ম্যাজিস্ট্রেট একই মামলায়, মানে সে একই বাড়িতে চুরি করছিল, একই বাড়িতে সে ব্যভিচার করছে, একই বাড়িতে আসার সময় ধরেন আহ যে কাউরে আঘাত করে আসছে, তো তাকে ধরেন তার বিরুদ্ধে চার্জ গঠন করা হলো 324 ধারায়, 379 ধারায়, আর 497 ধারায়। 497 ধারায় করিমের বিরুদ্ধে 3টা অপরাধের চার্জ গঠন করা হলো। এখন বিচার শেষে করিমকে দেখা গেল 324 ধারায় 3 বছর, 379 ধারায় 3 বছর, এবং 497 ধারায় 3 বছর করে সাজা দিল। এখন কথা হলো যে এই সাজাটা সে কিভাবে ভোগ করবে। এই সাজাটা যদি একসাথে ভোগ করে, মানে সকল সাজা যদি একসাথে ভোগ করে, তাহলে
সকল সাজা আজকে থেকে শুরু হলে 3 বছর পরে উনি হয়ে যায়। আর যদি আদালত আর যদি একটার পর একটা ভোগ করে তাহলে ওনার খাটা লাগবে কত? প্রথমে 3 বছর, পরে 3 বছর, পরে 3 বছর। এখন কোনটা করবে, এই এই এটার সলিউশন দিছে ফৌজদারি কার্যবিধির 35 ধারায়, যেখানে বলা হয়েছে যে আদালত যদি রায়ে কিছু উল্লেখ না করে তাহলে সাজা একটার পর একটা চলবে, একটার পর একটা চলবে। একটার পর একটা মানে আগে সে 3 বছর কাটবে, তারপরে 3 বছর, তারপরে 3 বছর, ঠিক আছে? এবং একটার পর একটা চলবে, এটার ইংরেজিতে বলে কনজিকিউটিভলি। প্রিলিতে বহুবার আপনাদের ক্লাস টেস্টে দিছি, এটার বলে কি? কনজিকিউটিভলি বা ধারাবাহিকভাবে। বুঝতে পারছেন? আর রায়ে যদি বলে দেয় যে করিমকে এত এত ধারায় দণ্ড দেওয়া হলো, করিমের সকল সাজা একসাথে কনকারেন্টলি চলবে, একত্রে একসাথে চলবে। কনকারেন্টলি মানে কি? একত্রে। আর কনজিকিউটিভলি ধারাবাহিকভাবে। কনকারেন্টলি চলবে, তাহলে করিমের ওই সকল সাজা 3 বছর একসাথে শুরু হলে 3 বছর মোট কাটলে কি হয়ে যায়? শেষ হয়ে যায়। তার মানে আপনার পরীক্ষায় যদি প্রশ্ন আসে এইভাবে যে রায়ে কিছু বলে নাই, জাস্ট বলছে এত এত ধারা এত এত বছর কারাদণ্ড দেওয়া হলো, তাহলে তার সাজাটা কিভাবে কাটবে ভাই? ধারাবাহিক ভাবে, কনজিকিউটিভলি, একটার পর একটা। ধন্যবাদ। আর রায় যদি বলে দেয় যে সকল সাজাই একসাথে শুরু হবে, তাহলে তো একসাথেই শুরু হবে, কনকারেন্টলি। এখন এখানে আরেকটা জিনিস একটু মনে রাখা দরকার, সেটা হলো যে যদি ম্যাজিস্ট্রেট হয় তাহলে তার দণ্ড প্রদানের যে ক্ষমতা, এই একটার পর একটা সাজার ক্ষেত্রে দ্বিগুণের বেশি খাটবে না। ধরেন আমি যে উদাহরণটা দিলাম যে 324-এ 3 বছর, 379-তে 3 বছর, 497-তে 3 বছর। এখন সে যদি দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হয়, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হলে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দণ্ড প্রদানের সাধারণ ক্ষমতা কত? 3 বছর। তাহলে 3 বছরের দ্বিগুণ কত? 6 বছর। তাহলে দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট মোট 9 বছরের 9 বছর যদি বলে যে একটার পর একটা চলবে, বাট সে সর্বোচ্চ খাটবে কত ভাই? 6 বছর। কারণ এখানে বলাই, আমরা একটু পরেই পড়বো যে তার ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে দ্বিগুণের বেশি হবে না। বুঝতে পারছেন? এখন যদি প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট হতো তাহলে কয় বছরের বেশি হতো না? 10 বছরের বেশি। যদি তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট হতো কয় বছর বেশি হতো না? কারণ তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট দণ্ড দিতে পারে, গত লাস্ট ক্লাসে আমরা পড়ছি 2 বছর। 4 বছরের বেশি হতো না, কারণ 2 গুণ 2 কত? 4। এখন ব্রিটিশরা কি আইন তৈরি করে গেছে দেখেন। এখন আপনার যাদের মনে প্রশ্ন আছে, স্যার তাহলে ম্যাজিস্ট্রেটদের তো দণ্ড প্রদানের ক্ষমতা সীমিত, যদি দায়রা জজ হয় তাহলে কি হবে? সেটাও সলিউশন দিয়ে গেছে যে একটা না, মানে একটার পর একটা সাজা খাটার ক্ষেত্রে সর্বসাকুল্যে 14 বছরের বেশি হবে না। তাহলে এই 14 বছরের যে বিধানটা, এটা কার ক্ষেত্রে প্রযোজ্য? তারা জজদের ক্ষেত্রে। তারা যদি দেয় তাহলে সর্বসাকুল্যে খাটবে কত? 14 বছর। আর ম্যাজিস্ট্রেটদের ক্ষেত্রে তার দণ্ড দেওয়ার যে সাধারণ ক্ষমতা দ্বিগুণ। তাহলে আপনি এই যে যে কথাগুলো 35-এ যা জানলেন, এই মুখস্থের কিছু নাই, আপনি যা জানলেন সেটা আপনার মতো করে উপস্থাপন করে দিলেন, এটাই হচ্ছে কত? 35। তো এই 35 থেকে সাধারণত এইভাবেও প্রশ্ন আসতে পারে, আর প্রবলেমেটিক আকারে আসারও সম্ভাবনা আছে। একটু যদি পড়ি দেখেন যে ফৌজদারি কার্যবিধির 35 ধারা অনুসারে যখন কোনো ব্যক্তি একই বিচারে দুই বা ততোধিক, এটা গোল্ডেন, দুই বা ততোধিক। আর একই বিচার শব্দটা গোল্ডেন ভাই। একই বিচার, একই বিচার মানে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট এত বছর দিল, যুগ্ম জেলা জজ এত বছর দিল, সেই ক্ষেত্রে কিন্তু আপনি 35 অ্যাপ্লিকেবল করতে পারবেন না। বুঝেন কিনা? বিচারটা হইতে হবে কি? যুগ্ম জেলা জজ উনি যতগুলোর বিচার করছে সেটার ডাইরেক্টর উনার, আর ম্যাজিস্ট্রেট যতগুলো বিচার করছে এটার ডাইরেক্টর এরা, কিন্তু উনারা দুইজন মিলে বলতে পারবে না যে এত এত বছর খাটবে। জি। উক্ত ক্ষেত্রে দণ্ডবিধির 71 ধারার বিধানাবলী সাপেক্ষে আদালত এমন দুই বা ততোধিক অপরাধের জন্য বর্ণিত শাস্তি যা আদালত প্রদান করতে এখতিয়ার সম্পন্ন সেটা থেকে পৃথক পৃথক শাস্তিতে তাকে দণ্ডিত করতে পারেন। মানে আদালত তো এখতিয়ার সম্পন্ন ধরেন 3 বছর, বাট সেটা থেকে পৃথক পৃথক বলতে বোঝাচ্ছে উনি যদি ইচ্ছা করেন যে উনি বলতে পারে যে আগে 3 বছর, পরে 3 বছর, পরে 3 বছর, এভাবে খাটবেন। এমন শাস্তি কার্যকরের এমন শাস্তি, আন্ডারলাইন করবেন, কারাবাসের সমন্বয়ে হলে একটি কারাবাস শেষ হওয়ার পর অন্যটি শুরু হবে, কিন্তু আদালত নির্দেশ প্রদান করলে এমন কারাবাস একত্রে চলতে পারে। একত্রে চলার ইংরেজি কি? কনকারেন্টলি। ঠিক আছে? আর পর ধারাবাহিকভাবে, কনজিকিউটিভলি। অর্থাৎ আদালত যদি এমন নির্দেশ প্রদান না করে তাহলে একটি কারাবাস শেষ হওয়ার পর অন্যটি শুরু হবে। এছাড়া দেখেন পরের লাইনটা গুরুত্বপূর্ণ, তবে পরপর কারাবাসের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিকে 14 বছর বেশি মেয়াদের কারাদণ্ড দেওয়া যাবে না। কত বছর? 14 বছর। মামলাটি ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার করলে মোট শাস্তির পরিমাণ
উক্ত ম্যাজিস্ট্রেট গোল দিবেন তার সাধারণ এখতিয়ারে। ম্যাজিস্ট্রেটের বিশেষ এখতিয়ার না, কিন্তু কি এখতিয়ার? সাধারণ এখতিয়ারে যে শাস্তি প্রদান করতে পারে তার দ্বিগুণ বেশি হবে না। আচ্ছা, দেখি আপনারা পারেন কিনা। জাকারিয়া বলেন তো, ম্যাজিস্ট্রেটের সাধারণ এখতিয়ার আর বিশেষ এখতিয়ার কোনটা? হ্যাঁ, জি, 33 ক। 29 গতে হলো ওনার বিচারের ক্ষেত্রে বিশেষ এখতিয়ার, আর দণ্ড প্রদানের ক্ষেত্রে কত? 33 ক। ঠিক আছে। তো আমাদের এইটার উত্তর এতটুকুই। আমরা ঘতে চলে আসি, আশা করি 35 দ্বারা সবাই বুঝতে পারছেন। বুঝছি ঘতে স্যার। জি, ঘতে চলে আসি। দেখেন যে, স্যার, হ্যাঁ বলেন ভাই। স্যার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ দণ্ড দিতে পারে 5 বছর। সে দণ্ড জি, দিল 11 বছর। এই হুম 3-4টা অপরাধ মিলে হুম। এই 35 কদার 35-এর কদার অনুসারে। সেই 35 ক ক্ষেত্রে না, 35 দ্বারা। 35 দ্বারা স্যার, সেক্ষেত্রে এই দণ্ডটা কি অবৈধ বা ইলিগেল হবে কিনা স্যার? কেন ইল্লিগাল হবে আপনার কাছে? 11 বছর 10 বছরের কাছে ডবল। ইল্লিগাল কেন হলো? মানে উনি তো যাই দেখ না কেন সর্বোচ্চ খাটবে কত? 10 বছর। প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট হলে 10 বছর, সে তো 11 বছর খাটার কথা বলবে না। সে তো বলবেও 10 বছর খাটার কথা। ইল্লিগাল তো হওয়ার প্রশ্নই ওঠে না। সে তার তো, সে তো একটা ধারায় তো আর দেয় নাই, সে তো সবগুলা ধারায় অপরাধ দিছে। সবগুলো এই ধারায় এত, এই ধারায় এত, এই ধারায় এত। এখন সবগুলা যোগ করে যদি 10 বছরের বেশিও হয়, সর্বোচ্চ খাটবে কত? 10 বছর। আর যদি 10 বছরের কম হয় তাহলে তোর দরকার নাই। আর সবগুলো যোগ করিয়া উনি যদি বলে একসাথে খাটবে, তাহলে তো 10 বছরের প্রশ্নই ওঠে না। একটা খাটলেই সব শেষ হয়ে যাচ্ছে। কামরুজ্জামান সাহেব, ইল্লিগাল না, বুঝছেন? ইল্লিগালও জি না, স্যার। আনলিগালও না। স্যার এখানে তো সাধারণ যেই এখতিয়ার শাস্তি দেওয়ার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের, হুম। সেটার হচ্ছে স্যার বাহিরে চলে গেল, দ্বিগুণের বাহিরে চলে গেল না স্যার? ভাই দ্বিগুণের বাইরে কেমনে গেল? 5 বছর না স্যার? হ্যাঁ, তো 5 বছরের বেশি কি সে কোনো জায়গায় সাজা দিছে? ওভারঅল সবগুলো মিলাই আর কি বেশি গেছে, একটা অপরাধে 5 বছরের বেশি দেয় না আর কি স্যার। না, একটা অপরাধে তো 5 বছরের, তো 5 বছর বেশি দিলে তো সে ইল্লিগালি হবে। একটা অপরাধে তো 5 বছর বেশি সে দেয় নাই। এখন সমস্ত ধরেন, মিলে গেছে, হ্যাঁ দ্বিগুণের বেশি না হয়। হ্যাঁ হ্যাঁ, ধরেন প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট 3টা ধারায়, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট ধরেন বিচার করলো 380 ধারার বিচার, 325 ধারার বিচার, এবং 497 ধারার বিচার। এখন 380 ধারায় সর্বোচ্চ সাজা দেওয়া যায় 7 বছর, বা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট দিতে পারবে কত? 5 বছর। উনি 5 বছর দিল। 325 ধারায় সর্বোচ্চ সাজা দেওয়া যাবে 7 বছর, উনি দিল কত? ধরেন 5 বছর। 497 ধারায় সর্বোচ্চ 5 বছর দেওয়া যায়, উনি 5 বছরই দিছে একজন ব্যক্তির বিরুদ্ধে। এখন এই 3টা সাজা যদি উনি, ওনার রায় উল্লেখ করবে যে এই 3টা সাজা একত্রে খাটবে নাকি পরপর খাটবে। একত্রে খাটলে তো 5 বছর সাজা খাটলেই আসামি মুক্তি পেয়ে যাচ্ছে। আর যদি পরপর খাটে, তাহলে 5 বছর যোগ 5 বছর যোগ 5 বছর কত হয়? 15 বছর। বাট 35 ধারায় বলছে যে ম্যাজিস্ট্রেট তার সাধারণ ক্ষমতা বলে যে দণ্ড দিতে পারতো তার বেশি খাটবে না, তার দ্বিগুণের বেশি খাটবে না। তাহলে যদিও 15 বছর, বাট সে খাটবে কত বছর? 10 বছর। জি আব্বাস সাহেব। জি স্যার, এখানে বিষয়টা কি এরকম স্যার, মামলাটি ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার করলে মোট শাস্তির পরিমাণ উক্ত ম্যাজিস্ট্রেট তার সাধারণ এখতিয়ারে যে শাস্তি প্রদান করতে পারে তার দ্বিগুণের বেশি হবে না। এখন জি হবে না বলতে কি তিনি দিতে পারবেন না, নাকি দিলে সমস্যা নাই বাট ওই আসামি শাস্তি ভোগ করবে না, বিষয়টা কি এরকম স্যার? ভাই, খুব সহজ জিনিস এত কমপ্লিকেটেড বানাচ্ছেন কেন? ওনার দণ্ড প্রদানের ক্ষমতা তো 35 না। উনি কি দণ্ড দিতে পারবে সেটা 32 ধারা। সাধারণ এখতিয়ার বলে কি দণ্ড দিতে পারবে 32, আর বিশেষ এখতিয়ার বলে কি দণ্ড দিতে পারবে 33 ক। আর 35 ধারা হলো যখন দণ্ড দেওয়া হয়ে গেছে সে সাজাটা খাটবে কিভাবে। সাজাটা জি খাটবে কিভাবে, খাটবার কথা হচ্ছে 35। জি স্যার।
মানে সে জি যাই দেখ না কেন 10 বছরের বেশি খাটবে না, এই হচ্ছে বিষয় স্যার। জি, এইটুক বুঝেন। জি স্যার, বুঝতে পারছি স্যার, এবার ক্লিয়ার স্যার। জি। খুব সহজ, কিন্তু যদি জটিল বানান তাহলে জটিল। হ্যাঁ, কমিশন কথা হচ্ছে সর্বোচ্চ সাধারণ যে হলো 14 বছর অথবা তার এর দ্বিগুণ। আবার কি আপনি কি করলেন 14 এতক্ষণ বছর পরে? এত বাংলা সিনেমার ডায়লগ হয়ে গেল যে লেটা ফেটা করে ফেললেন না সে সর্বশেষ। এই 14 লেখা আছে তাই তাই দেবো। আমার সারা বাড়িতে অনেকগুলো হয় তাই। না কারণ আমি ব্যাখ্যা অলরেডি দিছি। ধরেন আবারও যে শেষবারের মতো দেই, যারা আসেন নাই, খুব ইজি জিনিস, এতবার বলা লাগবে ভাবি তাই। বিষয়টা হচ্ছে যে আমাদের অনুপ সাহেবই ধরেন, অনুপ সাহেবের প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট কোর্টে একটা বিচারে অনুপের বিরুদ্ধে 3টা ধারায় চার্জ গঠন করে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট অনুপরে দেখা যথাক্রমে 5 বছর, 5 বছর, 5 বছর সাজা দিছে। একটা মামলায় 3টা ধারায় 5 বছর করে, চুরির জন্য এত বছর, তারপরে ধরেন আঘাতের জন্য, গুরুতর আঘাতের জন্য এত বছর, ব্যভিচারের জন্য এত বছর, মাইন্ড করেন না জন্য ব্যভিচারে আবার। তো দেখা গেল এখন অনুপ তাহলে সাজাটা খাটবে কিভাবে, এইটার ব্যাখ্যা দিছে ফৌজদারি কার্যবিধির 35 ধারায়। বলছে যে আদালত যদি রায়ে কিছু উল্লেখ না করে, রায়ে বললো যে অনুপ্রিয় এত এত বছর কারাদণ্ডে দণ্ডিত করা হলো, আদালত রায়ে আর কিছু উল্লেখ করে নাই, তাহলে অনুপ সাজা খাটবে পর পর, মানে আগে 5 বছর, পরে 5 বছর, পরে 5 বছর। সহজভাবে বুঝেন। আর রায়ে যদি আদালত উল্লেখ করে দেয় যে সকল সাজা একসাথে শুরু হবে, তাহলে সকল সাজা একসাথে যদি শুরু হয় তাহলে অনুপের খাটা লাগে কত? 5 বছর। 5 বছর কাটলেই 3টা সাজা শেষ শেষ হয়ে যায়। এইটুক বোঝা গেছে। এখন আইন প্রণেতাগণ একটু ব্যাখ্যা দিতেছে, যদি এরকম পর পর সাজা খাটে তাহলে তো একজনের দেখা গেল কোনো ক্ষেত্রে 50 বছরও সাজা হতে পারে। তো এই কারণে তারা একটা 35-এর কথা আবার পরে যে একটা বিশেষ বিধান করে দিতে, যে পর পর সাজার ক্ষেত্রে যতই সাজা হোক না কেন সর্বসাকুল্যে 14 বছরের বেশি হবে না। ধরেন যদি পর পর একজন জেলা দায়রা জজ পর পর যোগ করলে দেখা গেলো 40 বছর সাজা হয় একজন ব্যক্তির 4টা ধারায়, কিন্তু সে খাটবে কত বছর? 14 বছর। কতদিন খাটবে সেটা, কতদিন দিবে সেটা কিন্তু না, দিতে পারে উনি বেশিও দিতে পারে, কিন্তু পর পর খাটবে কত? 14 বছর। এখন ম্যাজিস্ট্রেট আদালতের ক্ষেত্রে বলে দিছে যে একজন ম্যাজিস্ট্রেট তার সাধারণ এখতিয়ার বলে যে সাজা দিতে পারতো, ওই সাজা খাটার ক্ষেত্রে সে তার দ্বিগুণে বেশি খাটবে না। মানে কি? ম্যাজিস্ট্রেট ধরেন সাজা, একটু আগে অনুপের যে উদাহরণটা দিলাম ওটা ম্যাজিস্ট্রেটই দিতে 15 বছর, 15 বছর দেওয়ার এখতিয়ার তার আছে, এটা মানে 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 আইন বিরুদ্ধ হয় নাই, কিন্তু খাটবে কত সেটা বলছে যে ম্যাজিস্ট্রেটের দণ্ড প্রদানের যে ক্ষমতা আছে তার দ্বিগুণের বেশি হবে না। তাহলে ম্যাজিস্ট্রেটের প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট আদালত যদি অনুপের বিচার করে থাকে, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট সাধারণ এখতিয়ার বলে দণ্ড দিতে পারে 32-এর 1 ধারা অনুসারে সর্বোচ্চ কত? 5 বছর। তা 5 বছরের দ্বিগুণ কত? 10 বছর। তাহলে অনুপ, যদিও অনুপরে ম্যাজিস্ট্রেট সাজা দিয়েছে 15 বছর, বাট ম্যাজিস্ট্রেট অনুপ পর পর খাটবে কত বছর? 10 বছর। এই তো কথা। যদি দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট হতো 6 বছরের বেশি হতো না, যদি তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট হতো কত? 4 বছর। তো এইটা তো আপনারে, এই সুবিধাটা কার জন্য প্রযোজ্য বলেন তো? আসামির জন্য না? আসামি মানে তার এত বছর সাজা কাটা লাগতেছে না, বুঝতেন কিনা? তো আমরা 35 ধারা শেষ করি। আমরা গ নাম্বার প্রশ্নটা দেখেন, 35-এর এই সৎ ভাইয়ের মতোই দেখেন, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জেল হাজতে থাকলে তার সাজার মেয়াদ মূল কারাদণ্ড থেকে কি বাদ যাবে? আলোচনা করুন। এটা আছে হলো কত ধারায়? 35 ক। খুব সোজা। সেটা হলো যে যতদিন সে কারাগারে ছিল সেই সময়টা মূল সাজার মেয়াদ থেকে বাদ যাবে, আর বাকি সাজা তার খাটতে হবে। একজন ব্যক্তিরে গঞ্জিকা সেবনের মামলায় তাকে ধরেন 6 মাসের কারাদণ্ড প্রদান করলো, তো মামলা যখন চলমান ছিল সে 2 মাস অলরেডি কেটে ফেলছে, আর সাজা যখন 6 মাস দেওয়া হলো তখন সে আর সাজা খাটবে কতদিন? 4 মাস, কারণ অলরেডি সে 2 বছর কেটে ফেলেছে। এটাই বলছে কততে বলেন? 35-এর
দেখেন, আচ্ছা আর একটা কথা 35 ধারায় ব্যাখ্যা দেওয়া হয় নাই, যে আপনারা প্রিলিমিনারি সময় বিস্তারিত বলছিলাম, লিখিততে এত ডিটেলস না বললেও চলে। সেটা হলো যখন আপনি আপিল করবেন তখন সকল সাজারে একত্রে যোগ করে এত বছরের বিরুদ্ধে আপিল করবেন। ধরেন আপনারে, ধরেন প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট যদি দণ্ড দেয়, আমার আপিল করতে হয় কার কাছে? দায়রা জজের কাছে। দায়রা জজের কাছে। তো প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট 5 বছর, 5 বছর প্লাস 5 বছর, এবং সাজা কথা উনি বলছে যে পরপর খাটবে। পরপর খাটুক বা যাই বলুক না কেন, আমার এই ক্ষেত্রে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট যে দণ্ড দিছে এটার বিরুদ্ধে আপিল করতে হবে দায়রা জজের বিরুদ্ধে। এই ক্ষেত্রে আমার আপিল করতে হবে 15 বছরের বিরুদ্ধে। সকল দণ্ডরে একসাথে যোগ করে আপিলটা করতে হবে। বুঝতে পারছেন? যদি দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট দিত বা তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট দিত, তাহলে আপিল করতাম চিফ স্যারের কাছে। তাহলে ওরকম যদি দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট 2 2 2 দিছে, তাহলে আপিল ওই ওই কতগুলা যোগ করে কার কাছে যেতাম? চিফ স্যারের কাছে। জি। তো 35 কর কথা তো বললামই, একটু পড়ি দেখেন। ফৌজদারি কার্যবিধি 1898 এর 35 ক ধারা অনুসারে বিচার চলাকালে আসামি জেল হাজতে থাকলে, আন্ডারলাইন করবেন, এবং বিচার শেষে আসামি দণ্ডপ্রাপ্ত হলে সেক্ষেত্রে দণ্ডিত হওয়ার পূর্বে আসামি যে মেয়াদে কারাবাস ছিল তা কি দিতে হবে? বাদ দিতে হবে। কিন্তু উক্ত হাজতবাসের মেয়াদ বাদ দেওয়া হবে না যদি আসামি, আন্ডারলাইন করেন, মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়। মৃত্যুদণ্ডে দণ্ডিত হলে কেমনে বাদ দিবেন? তার মানে মৃত্যুদণ্ডে প্রাপ্ত আসামির আসলেই বিপদ। মানে যখন সে মামলা শুরুতে আছে তখন কয়েক মাস বা কয়েক বছর জেলে থাকবে, এবং সবশেষে আবার মৃত্যুদণ্ড হলো, ওইটা বাদেরও কোনো সুযোগ নাই। বাদের সুযোগ একটাই আছে, যে আনোয়ার হক সাহেবের মাথায় আছে কিনা, কি সুযোগ আছে বলেন? হ্যাঁ। না, রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রদর্শন আছে না? ধরেন আমাদের যে সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ সাহেব, তার ভাইরে নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে না, ওই যে ওনার ভাইরে ক্ষমা প্রদর্শন করছে আর কি। রাষ্ট্রপতি যাদের ক্ষমা প্রদর্শন করে, আপনার কি ধারণা যে ওই ক্ষমাগুলো আসলেই তারা পাওয়ার হকদার? রাষ্ট্রপতি যাদের ক্ষমা করে তার মানে কি, তার যোগাযোগের মাত্রাটা কতটুকু বুঝেন? যে তার আত্মীয় স্বজন বা যারা আছে, যে আমার ভগ্নিপতি একবার মারা গেছে, রাষ্ট্রপতি হয়ে গেছে। তো বিচার জি। তাহলে দেখেন, তো আসামি, তার মৃত্যুদণ্ডের ক্ষেত্রে 35 ক প্রযোজ্য না। আসামি বিচার শেষে যে কারাদণ্ডে দণ্ডিত হয়েছে তা অপেক্ষা দণ্ডিত হওয়ার পূর্বে অধিক মেয়াদে কারাবাসে থাকলে, মানে তার রায়ে হয়েছে 6 মাস, সে অলরেডি খাইটে ফেলছে 7 মাস, আসামিকে কারাবাস থেকে মুক্তি দিতে হবে, তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে। এবং আসামিকে যদি কোনো অর্থদণ্ডে দণ্ডিত করা হয় তাহলে উক্ত অর্থদণ্ড কি করতে হবে? মওকুফ করতে হবে। যদি কোনো অর্থদণ্ডে তাকে দণ্ডিত করা হয় সেটা মওকুফ করতে হবে। আশা করি 35 ক বুঝতে পারছেন। তাহলে 35 ক আমাদের প্রযোজ্য না কিসের ক্ষেত্রে? মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ডের ক্ষেত্রে 35 ক প্রযোজ্য হবে না। যাবজ্জীবন কারাদণ্ডের সাথে কি যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রে কি প্রযোজ্য বলেন তো? যদি ওই জায়গায় বলি নাই, বাট যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রেও প্রযোজ্য। জি। যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে তখন যদি আমৃত্যু হোক আর মৃত্যু হোক। ধরেন এটা যাবজ্জীবন কারাদণ্ড ধরবে হচ্ছে কত বছর? 30 বছর। 30 বছরে ধরেন সে মামলা চলাকালে 2 বছর 5 বছর খাটছে, তাহলে 5 বছর বাদ যাবে। এখন প্রশ্ন এসে যায়, যদি আমৃত্যু কারাদণ্ড ভোগ করে তাহলে 5 বছর কেমনে বাদ দিবে? আমৃত্যু কারাদণ্ড ভোগ করলে বাদ দেওয়ার সুযোগ নাই। এখন যদি কখনো ওই যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিরে বিভিন্ন সময় মওকুফ করে না, যে তারে বিশেষ দিবসগুলোতে তার সাজা কমানো হইলো, বা আমাদের দণ্ডবিধির 55 ধারায় কি বলছে যে অনধিক 20 বছর পর্যন্ত কমাইতে পারে, তাহলে ওরকম যদি কমায় তাহলে ওই 20 বছর থেকে আরো কমবে কত বছর? 5 বছর। তো আমরা যা পড়লাম এটা নিয়ে অনলাইন অফলাইনে যারা আছেন আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? বুঝছি স্যার। বুঝছেন? জি স্যার। আমরা 3 নাম্বার প্রশ্ন একটু আসি। আজকে এই পর্যন্ত থাক, আজকে একটু দ্রুত সারি, আমার একটু কাজ আছে। আজকে এই পর্যন্ত থাক, ইনশাল্লাহ বৃহস্পতিবারে আসেন, বৃহস্পতিবারে আমরা অনেক পড়বো ইনশাল্লাহ। আর শনিবারে পরীক্ষা দিবেন না? এই শনিবারে? তো শনিবারের জি স্যার। পরীক্ষার সিলেবাস বলি। স্যার। কি বলেন? স্যার বলে দেন স্যার। জি। স্যার কি কোশ্চেন, শনিবারের পরীক্ষার কোশ্চেনটা স্যার। হ্যাঁ,
এটা কোন কোন কোশ্চেনটা দিবেন স্যার, এটা একটু মার্ক করে হ্যাঁ, দিলে ভালো সেটাই হতো। সেটাই বলে দিচ্ছি দাঁড়ান, জি সেটাই স্যার। বলে দিচ্ছি। স্যার শনিবার ছুটি নেবেন? স্যার জি, বলেন ভাই। স্যার আপনি আমাদের জন্য অনেক পরিশ্রম করেন, অনেক অনেক ধন্যবাদ। আর আগের মতো যদি নাম্বার দিতেন না স্যার তাইলে ভালো হইতো। কিরকম? যে 1 নং প্রশ্ন উত্তরে এত, 2 নং এত, 3 নং এত, 4 নং এত, এত পাইছি হ্যাঁ, প্রশ্ন। অবশ্যই মানে অবশ্যই, কয় নং? জি ওরকমই স্যার, পাবেন, ওরকমই পাবেন। এবার একটু ব্যস্ততার কারণে দেই নাই। ধন্যবাদ স্যার। ওকে। তারপরেও আপনার যদি কোনো প্রশ্ন নিয়ে প্রশ্ন থাকে যে স্যার আমি এটাই কত পেতে পারি, আমার জানান, আমি বলে দেবো যে এটা এত পাইছেন। না এগুলো তো আবার দেখি, কারণ একটু ভুল হলে তো এখন যেভাবে লিখতেছি পরীক্ষা এইভাবে লিখবো স্যার। জি 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 জি। তো গতদিন আপনাদের ছিল হলো কয় নাম্বার পর্যন্ত ছিল? 13 না? 14, 15, 16, 17, বাকিগুলাই সব শেষ পর্যন্ত 13 থেকে 22, মানে 21, 21 বললে 13 থেকে 21। দণ্ডবিধি 13 থেকে 21, দণ্ডবিধির আমাদের সাজেশনের 13 থেকে 21 পরীক্ষার ইয়া সিলেবাস। স্যার কোশ্চেন বেশি হয়ে গেল না স্যার? জি, না না, কোশ্চেন বেশি না, ঠিকই আছে, খুব বেশি না ওখানে। আপনি তো আছে, বাদ আছে শুধু আঘাত, সরি মানে অ্যাসল্ট, ক্রিমিনাল ফোর্স, এটা বাদ আছে। এরপরে আছে সিটিং, ফরজারি, এই তো এগুলো। আর আছে বাকি যা আছে তো কমে, ক্রিমিনাল ইন্টিমিডেশন, এইগুলাই, খুব বেশি না। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম, সোহাগ সাহেব। জি স্যার। স্যার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনার খাতা বোধহয় দেখি নাই, দেখে দেবানি। জি স্যার। জি স্যার। জি জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন তো? ইনশাল্লাহ ভালো আছি স্যার। জি জি। তো খাতা রাতেই দেখবেন ইনশাল্লাহ, সমস্যা নাই, আমি দিয়ে দেবো নি। আল্লাহ ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।